কোটাবলাম জংশনের সবচেয়ে আদি বংশের নাম হলো নায়ার বংশ। বাইরে থেকে ছিমছাম এই বাড়ির নামটাও খুব শখ করে কেউ রেখেছিল অঞ্জলি মুটিল। কিন্তু আজও এই বাড়িতে কোনো পরিবার মেয়েকে বিয়ে দিতে ভয়ানক ভয় পায়, কারণ লোকমুখে প্রচলিত আছে এই বাড়িতে একবার যে নারী বিয়ে করে আসে সে সোজা পটল তুলে পরকালে চলে যায়। এতদিন সব কোনো রকমে চললেও বিপত্তি বাধে এই বাড়ির মোস্ট এলিজিবল ব্যাচেলার আমৃতের জীবনে, কারণ এই নিয়ে 26টা পরিবার তাকে রিজেক্ট করে দিয়েছে। এত বাধা বিপত্তির পরেও আমৃতের জীবনে আসে এক সুন্দরী। এবার বিয়েটাও হয়ে যায় পাকা, কিন্তু এরপর থেকে আমৃতের জীবনে এমন সব টুইস্টে ভরা কমেডি আসে যে বেচারা নিজেই চিন্তায় পড়ে যায় তার কি আদৌ বিয়ে হবে, নাকি এই বাড়ির অভিশাপ তার বিয়ের স্বপ্নটাকেই করে দেবে ধূলিসাৎ। এমনই অতীতের অভিশাপ, অস্থির সব টুইস্ট আর হাসিয়ে পেট ব্যথা করে কনফিউশনে ফেলে মন ভালো করে দেওয়ার মতো একটা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি মাধুবেদু, যার অর্থ রোমান্টিক অ্যান্ড ফান। চারিপাশে সবুজ গাছের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বাড়িটির নাম হলো অঞ্জলি মুটিল। এই এলাকার সবচেয়ে পুরনো বাড়ি এটাই। এই বাড়ির পূর্বপুরুষদের ছবি দেওয়ালে টাঙিয়ে রাখা হয়েছে। মাঝে যে চেয়ারে নাক ডেকে ঘুমাচ্ছে সে হলো কেরকাট্টু কচু রাজা, যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ব্রহ্মচারী ছিল, মানে জীবনেও বিয়ে করেনি। পাশে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক ডেকে ঘুমাচ্ছে তার নাম অঞ্জলি মুটিল নারায়ণ, যে ত্রাবণকোরের নাম করা জমিদার ছিল। একদম কোনায় বয়স্ক এই লোক হলো নারায়ণের ছেলে রাঘাবান, আর এনারা হলো তাদের স্ত্রী, যারা বর্তমানে পরলোকে থাকলেও রাত হলেই এই ফ্রেমের মধ্যেই ঘুমিয়ে থাকে। ভোরের আলো ফুটতেই বাড়ির সবচেয়ে আহ্লাদী সদস্য টিঙ্কু উঠে ছবির সবার ঘুম ভাঙিয়ে আগের মতোই পোজ দিতে বলে। এই বাড়িতে এই ছবির সদস্যগুলো ছাড়াও আরো কিছু লোক থাকে। সবচেয়ে বয়স্ক হলো শেখারান নায়ার, যে কান্নাডা ফিল্মের মহাভক্ত। এই জন্যই তো দুই ছেলের নাম মহানায়কের নামে রেখেছে, বড়টা রাজকুমার আর ছোটজন আমরিশ। তবে এই বাড়ির সবার একটাই চিন্তা, তা হলো বিয়ে। রাজকুমারের বড় ছেলে আমরুজ রাজের জন্য যখনই কোনো মেয়েকে দেখে মেয়েরা সাফ সাফ মানা করে দেয়, কারণ তারা এমন বাড়িতে আসবে না যেখানে শুধুমাত্র ছেলেরাই থাকে। তবে আশেপাশের লোকজন বিশ্বাস করে অঞ্জলি মুটিল পরিবার বাড়ি বানানোর সময় একটা প্রাচীন মন্ত্রপুত গাছ কেটে ফেলেছিল। এই জন্য এই পরিবারের উপরে সাপের রাজা নাগরাজের অভিশাপ লেগেছে। সেই অভিশাপের কারণেই এই বাড়িতে কেউ বিয়ে করার সাহস করে না। তবে এইসব অভিশাপ তো মিথ্যা। আসলে এই ব্রহ্মচারী কচু রাজা যে নিজে তো বিয়ে করেনি আর কেউ যেন বিয়ে না করে, তাই এই অভিশাপের কথা ছড়িয়ে দিয়েছে, সেটা অবশ্য কেউ জানে না। যাই হোক, ইনি হলেন শঙ্করের বড় ছেলে রাজকুমার, যে যুবক বয়সে পার্সিয়া গিয়ে অনেক টাকা কামিয়েছে। বর্তমানে বাড়ির পেছনে ছোট ক্ষেতে চাষ করে আর শেয়ার মার্কেট সামলায়। সকাল সকাল ইঁচড় কাটতে বসা ইনি হলেন রাজকুমারের বড় ছেলে আমরুত, আর মোবাইল নিয়ে ব্লগিং ভিডিও বানানো ইনি হলেন রাজকুমারের ছোট ছেলে বিমাল। রাজকুমারের স্ত্রী সারোজিনী মারা যাওয়ার পর থেকেই সে এই বাড়িতে চলে আসে। আমরুত একদম তার মায়ের মতো হয়েছে, তাই মায়ের মতোই নিজের একটা ক্যাফে দিয়েছে। বিমালের কাজ শুধু ব্লগিং করা। আর ইনি হলেন আমরিশ, মানে রাজকুমারের ছোট ভাই, যে পড়ালেখায় বেশি একটা ভালো ছিল না, তাই সময় নষ্ট না করে অঞ্জলি মাটুলের ক্যাবল ভিশন নামের ক্যাবেলের বিজনেস শুরু করেছে। এই বাড়িতে সব নিয়ম মতোই হয়। এক একদিন রান্নার দায়িত্ব এক একজন পালন করে। আসলে বহু বছর ধরে এই বাড়ির রান্নাঘর কোনো মহিলার স্পর্শ পায়নি, তবে এই 5 জন দিব্যি আরাম আর আনন্দে সংসার করছে। সকাল সকাল আমরিশের একমাত্র কর্মচারী জিজো ছুটে এসে জানায় দক্ষিণ পোলের ক্যাবল আবারও কেউ কেটে দিয়েছে, তারা এখনই না গেলে কাস্টমাররা রেগে যাবে। তবে শুধু জিজো আর আমরিশ গেলেই হবে না, তার সাথে আরো কাউকে যেতে হবে। তবে জিজো যেতে চায় না, কারণ আমরিশ তাকে পটিয়ে পটিয়ে সব কাজ করিয়ে নিলেও টাকা দেওয়ার বেলায় কমই দেয়। আমরিশ আর কোনো উপায় না পেয়ে আমরুতকে পটাতে জোরে জোরে পেপারে বিবাহযোগ্য পাত্রীদের বিষয়ে পড়তে শুরু করে। আমরুত হেসে বলে, সকাল সকাল এত মাখন লাগানোর কারণটা কি? আম্বি এবার মিষ্টি করে বলে, দক্ষিণ পোলে আবারও তার কেটেছে, চল না, তুই গেলে তাড়াতাড়ি কাজ হবে। আমরুত হেসে বলে, আমি কিন্তু সব জানি। কোম্বাল আর আম্বিলি তোমাকে রিজেক্ট করেছিল, এই জন্যই তো তুমি এতদিনেও বিয়ে করনি, তাই না? আম্বি কোনো রকমের কথা ঘুরিয়ে ভাইপোকে নিয়ে কেবল ঠিক করতে আসে। কেউ যদি আম্বিকে জিজ্ঞেস করে তুমি বিয়ে কেন করনি, সে বেশ ভাব নিয়ে জানিয়ে দেয় বিয়ে মানে স্বাধীনতা নষ্ট, তাই সে স্বাধীনচেতা হয়েই থাকতে চায়। আসলে কেউ জানে না সে তো ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে আছে। এদিকে
এদিকে ক্যাফেতে বাড়ির ছোট নবাবজাদা এসে আমরুদকে জানায় তাকে কলেজ থেকে 10 দিনের জন্য সাসপেন্ড করেছে। বাবা বা চাচাকে জানালে তারা তো খবরই করে দেবে, তাই সে প্রিন্সিপালের কাছে ভাইকে নিয়ে যাবে। আমরুদ জানিয়ে দেয় এটাই শেষবার, এরপর সে আর যাবে না। কিন্তু কলেজে এসে ভাইয়ের কীর্তি শুনে তার তো মাথায় হাত। জুনিয়রকে র‍্যাগ দিয়েছে, তাও আবার কি জানেন, মেয়েটাকে তার সাথে ইনস্টাগ্রামের রিলসে নাচতে হবে। এই জন্য জোর করে মোট 26টা টেক নিয়েছে। আমরুদ রেগে তাকালে বিমাল বলে বন্ধুরা বলেছিল রিলসে মেয়ে থাকলে বেশি ভিউ হবে, তাতে আমার কি দোষ? সেই মেয়েটা মানে মিলির বড় বোন স্নেহা বলে বাড়িতে মা বোন নেই নাকি যে মেয়েদের অনুমতি ছাড়া ভিডিও পোস্ট করো। আমরুদ আর কি করবে, ভাইকে বাঁচাতে বলে আসলেই নেই, এই জন্যই ভুল করে ফেলেছে। 10 দিনের জন্য তো সাসপেন্ড করা হয়েছে, আপনি আর কি চান? স্নেহা রেগে বলে বিমাল থেকে তার বড় ভাই দেখি আরো খারাপ, আমি এদেরকে 2 শর্তে মাফ করব। 1, বিমাল মিলির আশেপাশে যেন না আসে, আর 2, কি ভাবছেন কি করবে? ওই দেখেন বিমাল বেচারার তিলে তিলে গড়ে তোলা 2 মিলিয়ন ফলোয়ারের আইডি কতটা নির্মম ভাবে ডিলিট করছে, এটা কোনো কথা? বাড়িতে বাবার কাছে তখন গত সপ্তাহে দেখে আসা মেয়ের বাবা কল দিয়ে জানায় তারা বিয়েতে রাজি না, কারণ অঞ্জলি মুটিল পরিবার অভিশপ্ত। 27 বারের মতো বিয়ের প্রপোজাল রিজেক্ট হওয়ায় বেচারা আমরুদের মন খুবই খারাপ। তাই তার ক্যাফের এমপ্লয়ি রাজু তাকে একটা পটারিতে নিয়ে আসে। পটারি মানে মাটি দিয়ে জিনিসপত্র বানিয়ে রাজুর মন ভালো হয়ে যায়। এই জন্যই সে 27 বারের মতো বিয়ের প্রপোজাল রিজেক্ট হওয়ায় বেচারা আমরুদের মন খুবই খারাপ। তাই তার ক্যাফের এমপ্লয়ি রাজু তাকে একটা পটারিতে নিয়ে আসে, কারণ তার বিশ্বাস এখানে পটারি মানে মাটি দিয়ে কাজ করলেই তার মন ভালো হয়ে যাবে। ইচ্ছা না থাকতেও আমরুদ রাজুর সাথে শপে ঢুকতেই দেখে আরে এটা তো গতকালে সেই স্নেহার দোকান। বেচারা ঠিক বুঝে উঠতে পারে না সে লজ্জায় কোন দিকে মুখ লুকাবে। স্নেহা মজা করে জিজ্ঞেস করে গতকালে স্ট্রেস দূর করতে এসেছেন নাকি, বলে হাসি মুখে আমরুদকে ভেতরে নিয়ে আসে। স্নেহার সাথে পটারির কাজ শিখতে শিখতে তাদের মাঝে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে যায়। স্নেহা জিজ্ঞেস করে ঠিক আছে, কাল তাহলে আমি তোমার ক্যাফেতে একজনের সাথে দেখা করতে যাব। পরের দিন স্নেহা আসলে আমরুদ তাকে তার পুরো রেস্টুরেন্ট ঘুরে দেখায়। স্নেহা তখন আমরুদের সাথে জুয়েলের পরিচয় করিয়ে দেয়। এদিকে বিমালের মন খারাপ, কারণ তার চ্যানেলে এখন আর একটাও ফলোয়ার নেই। এক প্রতিবেশী তখন আমরুদের জন্য সুন্দরী এক মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসে। মেয়েটার সাথে কথা বলতে বলতে দুজনের একে অপরকে বেশ ভালোই লেগে যায়। বিয়ে হবে সেই খুশিতে আমরুদ তাদের চেনা দোকান থেকে ডাবল বেডের জন্য অর্ডারও দিয়ে দেয়। একদিন পটারি শপে স্নেহা তার ছোট বোন সোফির সাথে আমরুদকে পরিচয় করিয়ে দেয়। আসলে মিলি হলো স্নেহার ফুফাতো বোন। স্নেহার পরিবারে বাবা, ফুপু, মিলি আর সোফি এই কয়েকজনই সদস্য। একদিকে বিমাল তার পেজের ফলোয়ার বাড়াতে পরিবারের সবার সাথে নাচছে, অন্যদিকে স্নেহা সবার মন ভালো করতে সবার সাথে নাচছে। এভাবে হাসি খুশি আর আনন্দে দুই পরিবারের সময় কাটছে। একদিন স্নেহার সাথে মাটির পটে ডেলিভারি দিয়ে ফেরার সময় স্নেহা বলে চলো আজ তোমার ক্যাফেতে বসে ড্রিঙ্কস করব। আমরুদ ড্রিঙ্কস এর সাথে মজার মজার খাবার বানিয়ে আনলে স্নেহার বেশ ভালোই লাগে। কথায় কথায় আমরুদ জিজ্ঞেস করে স্নেহার সাথে জুয়েলের রিলেশন কেমন চলছে। স্নেহা হেসে বলে রিলেশন ঠিক না, আমি আসলে ফেসে গেছি। জুয়েলের পরিবারের সাথে বাবার খুব ভালো সম্পর্ক। জুয়েলের ছোট ভাই টম ছিল কানাডায়। সে গত বছর বাড়িতে এসে জানায় সে সোফিকে পছন্দ করে। তখন বাবা ভাবে আমরা 2 বোন আর ওরা 2 ভাই, তাই 2 বোনের বিয়ে এক পরিবারে দিতে জুয়েলের সাথে আমার আর সোফির সাথে টমের বিয়ে ঠিক করে দেয়। তা কাল তো তোমার জন্য বিশাল বড় দিন, তাই না? আমরুদ লাজুক হাসি দিয়ে বলে দুর্গা অনেক ভালো মেয়ে, আশা করি কাল বিয়ের কথা পাকাপাকি হয়ে যাবে। তবে এই বিয়ের কথায় স্নেহাকে কেন যেন একটু খুশি মনে হয় না। পরের দিন আমরুদ দুর্গাকে দেখতে আসলে দুর্গার মামা হঠাৎ জিজ্ঞেস করে তোমার দাদা কি শেখার নায়ার নাকি? আমরুদ জানায় হ্যাঁ, আমরা সবাই একসাথে অঞ্জলি মুটিলে থাকি। লোকটা রেগে দুর্গার বাবাকে বলে ওই পরিবারটা যে অভিশপ্ত তা তুমি জানো না? ওরা ওই বাড়ি বানাতে গিয়ে পবিত্র গাছ কাটার পর থেকেই ওই বাড়িতে সব মহিলা মারা যায়। কয়েক বছর আগেও তো একটা মহিলা দুর্ঘটনায় মারা গিয়েছিল। তুমি কি আমাদের মেয়েকেও মারতে চাও নাকি? আমরুদ মন খারাপ করে বলে ওটা কোনো মহিলা নয়, বরং আমার মা সারোজিনী ছিল। লোকটা এবার তেড়ে আসতে গেলে আম্বি চাচা উল্টা তেড়ে যায় আর আমরুদ রেগে বের হয়ে যায়, কারণ সে বুঝে গেছে এবারও বিয়ে হবে না। তবে এই টাকলা কি এত সহজে হার মানবে? সে চিৎকার করে বলে তোর মা তোকে কিভাবে বড় করেছে তা তো বুঝেই গেছে। ব্যাস, সাথে সাথে আমরুদ টাকলার নাকে ঘুষি দিয়ে তার নাকটাই ফাটিয়ে দেয়। এর পরপরই চাচা আর ভাতিজা পৌঁছে যায় থানায়, আর এদের ছাড়াতে আসে স্নেহা। ইন্সপেক্টর জানায় ওরা কোনো কেস করেনি, তবে লোকটার হাসপাতালের সব বিল দিবে আমরুদ। দুজনকে বেলে ছাড়িয়ে বের হতেই আমরুদ বলে বাসায় আসলে বলতে চাচ্ছিলাম না, তাই তোমাকে জানিয়েছি। বিয়ে ভাঙাতে স্নেহা অবশ্য মনে মনে বেশ খুশি। বারবার এভাবে রিজেক্ট হয়ে আমরুদের মন এতটাই ভেঙে গেছে, তাই মন খারাপ করে বলে ওরা সহজভাবেই তো সম্পর্কটা ভাঙতে পারতো, মায়ের কথা বলার কি দরকার ছিল? 9 বছর বয়সে মা মারা গেছে,
গেছে। এরপর সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছে, কিন্তু মায়ের ভালোবাসার কি আর বিকল্প হয়? স্নেহা বলে জীবনটাই এমন, কিছু কষ্ট আজীবনের সঙ্গী হয়ে যায়। যাই হোক, পরের দিন হাসপাতালে বিল দিতে আসলে দেখে সেই বদমাইশ লোকটা আমরুদ বিল দিবে তাই পুরো বডির চেক আপ করিয়ে নিয়েছে। এখানে এসে আমরুদ জানতে পারে সোফিও এই হাসপাতালেই কাজ করে। এদিকে দক্ষিণে সেই পোলের তার আবারও কেউ কেটে দিয়েছে। আম্বি আর জিজো সেটা ঠিক করতে আসলে প্রতিবেশীরা টিটকারি করে বলে, শুনলাম আমরুদের বিয়ে আবারও ভেঙে গেছে। আম্বি কোনো উত্তর দিতেই যাবে, তখন এই পাশের বাসা থেকে চিন্নু নামের এক মহিলা এসে বলে, বিয়েটা তো আমরুদ ও মেয়ে পছন্দ না হওয়ার কারণে ভাঙতে পারে, তাতে কি এমন হয়েছে? এই যে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, তবুও তো আমি মায়ের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল নিয়ে দিব্যি আছি। কেউ আমাকে বিয়ে করে এসবের দেখাশোনা করলে আমি একটুও মানা করব না। এমন জবাবে সবাই মাথা নিচু করে চলে গেলে আম্বিও কথা না বাড়িয়ে জিজোকে নিয়ে চলে আসে। স্নেহা হঠাৎ একদিন আমরুদকে দেখে বলে, কথাটা বলতে লজ্জা করছে, তবুও বলতে তো হবেই, আমি আমরুদকে ভালোবাসি, সে কি আমাকে বিয়ে করবে? স্নেহার থেকে এমন কথা শুনে আমরুদ কিছু বলার ভাষাই হারিয়ে ফেলে। তবুও নিজেকে সামনে জিজ্ঞেস করে, তাহলে জুয়েলের কি হবে? স্নেহা বলে, আমি আর জুয়েল শুরু থেকেই বন্ধুর মতো ছিলাম, তাকে আগেই সব জানিয়েছি, সেই তো আমাকে বলল সময় নষ্ট না করে প্রপোজ করতে। আমরুদ যে কি বলবে নিজেও ঠিক বুঝে উঠতে পারে না। এই দুইজন তো জমিয়ে প্রেম করতে থাকে, কিন্তু জুয়েলের একটাই চিন্তা, স্নেহার বাবা কোরিয়ান এই সম্পর্ক মানবে কিনা। স্নেহা বলে, পরিবারকে জানালে সমস্যা তো একটু হবেই, কিন্তু আমার বাবার দুর্বলতা হলো ফুপু, সে একবার বললে বাবা মানা করতে পারবে না। স্নেহা আর মার্সি ফুপি মিলে বাবাকে আমরুদের বিষয়ে জানাতেই বাবা কিছু না বলে গাড়ি ধুইতে শুরু করে দেয়। মার্সি জিজ্ঞেস করে, ভাইয়া কিছু তো বলো। বাবা রেগে বলে, জুয়েলের মধ্যে কি সমস্যা আছে? সে তো ভালো ছেলে, মানলাম তার আর্থিক অবস্থা ভালো না, সেটা আমরা সবাই মিলে সামনে নিব। স্নেহা বুঝিয়ে বলে, জুয়েল আর আমি ভালো বন্ধু, এর থেকে বেশি আর কিছুই না, আর এসবের কারণে সোফির সাথে টমের বিয়েতেও কোনো ঝামেলা হবে না। তাহলে তুমি এত কেন ঘাবড়াচ্ছ? বাবা মার্সিকে বলে, তুমি বিয়ের পর এই বাড়িতে অনেক কান্না করেছো, আমি চাই না আমার মেয়েদের সাথেও এমন কিছু হোক। মার্সি বুঝিয়ে বলে, স্নেহা যখন নিজের জন্য কাউকে পছন্দ করেছে, আমাদের উচিত তার পছন্দকে গুরুত্ব দেওয়া, তাহলেই সে সুখী হবে। বাবার আর কিছুই বলার থাকে না, মেয়ের পরিবার তো রাজি, এবার আমরুতের পালা। জিজো সব শুনে বলে, তোমার পরিবার তো এখন যে কোনো মেয়ের সাথেই বিয়ে দিতে রাজি হয়ে যাবে, তাহলে তুমি এত ঘাবড়াচ্ছ কেন? কারণটা তো আপনারা জানেনই, ওই যে বাড়ির ছোট মরিচ বিমানের সাথে মিলিয়ে ঝামেলা হয়, আর স্নেহার জন্য সে তার 2 মিলিয়নের ফলোয়ারের আইডি হারায়, সে কি আর এত সহজে স্নেহাকে মেনে নিবে? জিজো বলে, এই সমস্যার একটাই সমাধান, তা হলো মেয়ে দেখতে যাওয়ার আগ পর্যন্ত কাউকে মেয়ের বিষয়ে বিস্তারিত বলা যাবে না, আর ছবিও দেখানো যাবে না। জিজু আর আমরুদ মিলে স্নেহার কথা জানাতে আসলে দেখে দাদা বাবা আর ভিমাল খেতে বসেছে। আমরুদ বেশ ভয়ে ভয়ে বলে, আমি একটা মেয়েকে পছন্দ করেছি, সমস্যা হলো মেয়েটা খ্রিস্টান, আর তারা এই রবিবার আমাদেরকে ডেকেছে। এসব শুনেও কারোর মধ্যে কোনো অনুভূতি নেই দেখে জিজো চিৎকার করে বলে, তুই এসব কি বলছিস? সাথে সাথে শঙ্কর বলে, ঠিকই বলেছে। বুদ্ধিজীবী ভিমাল বলে, তাহলে মেয়ের ছবি দেখাও। এই লোককে তো আর ছবি দেখানো যাবে না, তাই বাহানা করে বলে, কোনো ছবি নাই, ইনস্টাতে আইডিও নেই। দাদা জিজ্ঞেস করে, কিছুই যখন নেই তাহলে মেয়ে ভালো কিনা কিভাবে বুঝলে? চাচা আম্বি বলে, আরে সেদিন থানায় তো দেখা হলো, মেয়েটা অনেক ভালো, কোনো সমস্যা নেই। তবে বিমালের কেমন যেন সন্দেহ হতে থাকে। 2 সপ্তাহ পরেই পুরো পরিবারের সাথে মেয়েকে দেখতে এসে বিমাল যেই না মিলি আর স্নেহাকে দেখে, তার আর বুঝতে বাকি থাকে না তার সাথে কত বড় ধোকা হয়ে গেছে। আমরুদ কোন রকমের কাকুতি মিনতি করে নিজের ভাইয়ের জন্য একটু অ্যাডজাস্ট করতে বলে। তখন আম্বুকে দেখে বিমাল বলে, না এখানে সম্পর্ক করা যাবে না। আম্বি তো আর কিছু বোঝে না, সে ভেবে নেয় যে এরা তাদের ক্যাবল না লাগিয়ে অ্যান্টেনা লাগিয়েছে, এই জন্যই হয়তো বিমাল এমন বলছে, তাই কোন রকমে টেনে নিয়ে আসে, মানে যার যা ভাবনা আর কি। বেচারা বিমালের মন না চাইতেও জোর করে বসে থাকতে হয়। আম্মি জানায় তাদের বাড়িতে কোনো মহিলা নেই, তারাই সব। কোরিয়ান হেসে বলে, আমাদের বাবা মা 2 ভাই বোনকে দেখে শুনে বিয়ে দিয়েছিল, তবুও দেখেন আমার স্ত্রী মারা গেছে, আর বোনের বিয়ের 14 বছর পর মেয়ে হওয়ার পরই তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। এই জন্য স্নেহার পছন্দকে আমি একটা সুযোগ দিতে চাই। মার্সির এত বছরের কষ্টের কথা মনে পড়তেই সে দৌড়ে ভেতরে চলে যায়। যাই হোক, 2 পরিবার বিয়েতে সম্মতি দিতেই স্নেহার বাবা মার্কোস জানায় এঙ্গেজমেন্ট চার্চে হবে। দাদা বাবার কারোরই এই বিষয়ে কোনো সমস্যা নাই, তাই
তাই সবাই হাসি খুশি বাড়ি ফিরে আসে। কিন্তু বিমলের তো এসব সহ্য হচ্ছে না, তাই ব্যাগা দিতে বলে আমরা হিন্দু, তাহলে চার্চে কেন যাব, আমাদের সংস্কৃতি কি ভুলে যাব? কিন্তু বাবা ফোনে কথা বলতে বলতে চলে যায়, আর বাকি কেউ তাকে পাত্তাই দেয় না। তাই সে এবার রেগে তাদের পরিবারের সবচেয়ে ঝামেলাপূর্ণ সদস্য সুরা মামাকে জানিয়ে দেয় আমরুত একজন খ্রিস্টান মেয়েকে বিয়ে করছে। ব্যাস, আমরুত অবশ্য তখন সোমানের কাছে নতুন ডাবল খাটের অর্ডার দেওয়ায় ব্যস্ত। সোমান অবশ্য চিন্তায় পড়ে যায়, কারণ গত 26 বারের মতো এবার যদি বিয়ে রিজেক্ট হয়ে যায় তাহলে তার খাট বেচতে অনেক কষ্ট হবে। পরের দিন সকাল হতেই সুরা মামা ভেজাল পাকাতে চলে আসে, কিন্তু এই বাসার কেউ এসবকে পাত্তাই দেয় না। সবাই উল্টা জানিয়ে দেয় বিয়ে হলে এখানেই হবে। বেচারা বিমলের সব প্ল্যান একদম ভেস্তে যায়। বিমল তো মনের কষ্টে বাড়ি ছেড়ে বন্ধুদের হোস্টেলে চলে আসে। সোমান তখন মনের আনন্দে খাট বানাচ্ছে। দুই বাড়িতে তখন আত্মীয়দের দাওয়াত দেওয়ার তোড়জোড় চলছে, আর বাইরে চলছে বিয়ের শপিং। এত বছর পর অঞ্জলি মুটিল পরিবারে বিয়ে হবে, তাই বিমল বাদীর সবাই আনন্দে মেতে আছে। কোরিয়ান বিয়ের বাজার করতে বের হতেই যাবে, তখনই স্নেহা জানায় মিলি সকাল সকাল তার বন্ধুর সাথে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। তখনই হঠাৎ কোরিয়ানকে একজন কল দিয়ে জানায় বিশাল সমস্যা হয়ে গেছে। সাথে সাথেই কোরিয়ানের মুখটা মলিন হয়ে যায়। স্নেহার সাথে সাথেই আমরুতকে কল দিয়ে বলে এখনই রেজিস্টার অফিসে আসো। বেচারা আমরুত তখন বিয়ের খুশিতে পার্লারে তার চেহারা পলিশ করছিল। অজানা এক ভয়ে জিজোর সাথে গাইতে ওঠে, কারণ বিমল গত রাত থেকে গায়েব। না জানি এই বিয়ে ভাঙতে বিমল নতুন কি চাল চেলেছে। আমরুত তাড়াহুড়ায় রেজিস্টার অফিসে আসতেই দেখা যায় বারান্দায় মিলি দাঁড়ানো। তাহলে কি বিমল মিলিকে বিয়ে করেছে? তখনই পেছনে বাবা আর মার্সির গলায় মালা দেখে বেচারা আমরুত ঠিক বুঝে উঠতে পারে না তার এখন কি রিয়াকশন দেওয়া উচিত। কি ভাবছেন, এদের লাভ স্টোরি আবার কবে শুরু হলো? প্রেমের গল্পটা শুরু হয়েছিল বহু বছর আগে, কিন্তু শেষমেশ মার্সির বিয়ে হয়ে গিয়েছিল অন্য জায়গায়। ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে এত বছর পর পুরনো প্রেমিকাকে দেখে রাজকুমারের পুরো দুনিয়ায় যেন থমকে গিয়েছিল। সবাই যখন বিয়ের আলোচনায় মগ্ন ছিল, রাজকুমার আর মার্সি তখন তাদের দুনিয়ায় মগ্ন ছিল। সবাই বিদায় নিয়ে যাওয়ার সময় রাজকুমার ওয়াশরুমে যাওয়ার বাহানায় মার্সির কাছে এসে বলে এত বছর একা কষ্ট পেয়ে গেছো, একটাবার আমাকে বলনি কেন? তখন আরেকটু অপেক্ষা করতে, তাহলে আজ আমাদের জীবনটা ভিন্ন হতো। মার্সি মন খারাপ করে বলে বাবার সাথে আমার পক্ষে পেরে ওঠা সম্ভব ছিল না। বাইরে থেকে রাজকুমার ডাকতেই সে কোনো রকমে তার ভিজিটিং কার্ড মার্সিকে দিয়ে চলে যায়। রাতে বিমল যখন কথা বলতে এসেছিল, তখন মার্সি কল দিলে বাবা সাইডে গিয়ে বলে আমি তোমার সাথে একা দেখা করতে চাই। পরের দিন মার্সি আর রাজকুমার শহর থেকে দূরের এক রেস্টুরেন্টে দেখা করে। এত বছরের জমানো কথাগুলো বলতে বলতে মার্সি কান্না করে দেয়। রাজকুমার তাকে তার প্রিয় কাটলেট দিলে মার্সি বুঝে যায় রাজকুমার আজও তাকে আগের মতোই ভালোবাসে। এরপর রাজকুমার মার্সিকে নামিয়ে দেওয়ার সময় বলে তোমার এখন কাউকে ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমার সাথে আছি। রাজকুমারের বন্ধুকে সব জানাতেই সে বলে তোরা এখন রেজিস্ট্রি ম্যারেজ করে রাখ, আমরুতের বিয়ে হলে পরে সময় করে জানিয়ে দিস, না হলে যত দিন যাবে সমস্যা বাড়বে। বাবা চিন্তায় পড়ে যায়, কারণ এতবার রিজেক্ট হওয়ার পর ফাইনালি আমরুতের বিয়ে হচ্ছে। এখন এসব করলে সমস্যা হতে পারে, আবার সে মার্সিকেও ছাড়তে পারবে না। তাই কাউকে না জানিয়ে শুধুমাত্র মিলিকে নিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে নেয়। কিন্তু কে জানতো এই খবর এভাবে জানাজানি হয়ে যাবে। প্রাণের থেকেও প্রিয় বোনের এমন আচরণে মার্কাস কোরিয়ান প্রচন্ড রেগে তেড়ে গেলে দাদা শঙ্কর বুঝিয়ে বলে যে এখন ঠান্ডা মাথায় কথা বলা উচিত। আমরুত তাকে বোঝাতে গেলে মার্কাস তাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আম্বি এবার রেগে মার্কাসের কলার ধরলে মার্কাসও তার কলার ধরে। রাগের মাথায় আম্বি এক লাথি দিয়ে মার্কাসকেই ফেলে দেয়। ব্যাস, এবার স্নেহাও রেগে যায়। আমরুত তাকে সাহায্য করতে আসলেও স্নেহা রেগে বলে দেয় আমরুত যেন আর কখনোই তাকে কল না দেয়। মার্সিকে রেগে বলে আমাদের থেকেও বাবা আপনাকে বেশি ভালোবাসতো, আর আপনি এভাবে ধোঁকা দিলেন, সৃষ্টিকর্তা কোনোদিনও আপনাদেরকে মাফ করবে না বলেই বাবাকে নিয়ে চলে যায়। বাবার ভালোবাসার চক্করে বেচারা আমরুতের বিয়ের স্বপ্ন এভাবেই ভেঙে চুরমার হয়ে যায়। তবে বাবা কিন্তু দিব্যি নতুন বউকে নিয়ে গৃহপ্রবেশ করে। ছেলের জন্য বাবার খারাপ তো লাগছে, তবুও কি করার, যে তার মার্সিকে তো পেয়ে গেছে। সবাইকে বাবার জন্য এতটা খুশি হতে দেখে বেচারা আমরুত মন খারাপ করে এক কোনায় বসে। তখনই ছোট মরিচ বিমল এসে জানায় সে স্নেহাকে ভাবি হিসাবে কোনোদিনও মানতে পারবে না, তাই সে এই বিয়েতে থাকবে না। বেচারা আমরুত বোকার মতো ভাইয়ের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। ডিজো তখন কানে কানে জানায় আমরুতের বিয়ে ভেঙে গেছে। বিমলের
খুশি এবার দেখে কে, ভাইকে সান্ত্বনা দিবে কি উল্টা খুশিতে হো হো করে হাসতে থাকে, কারণ মিলির চেহারা তো আর তার দেখা লাগবে না। কিন্তু সেই খুশি বেশিক্ষণ টেকে না। তখনই মিলির সামনে এসে দাঁড়ালে বিমাল বেচারা তো মাথায় হাত। পুরো কাহিনী শুনে বিমাল হতবাক হয়ে বলে, আমি মাত্র একটা বেলা বাইরে ছিলাম, আমার বাবা এমন কাহিনী ঘটিয়ে বসলো। বিমালের বন্ধু মজা করে বলে, শত্রুরা প্রেমিক প্রেমিকা হয় তা দেখছি, কিন্তু ভাই বোন হয়ে যায় এই প্রথম দেখলাম। স্নেহা তখন রান্নাঘরে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমরুদ কল দিলেও সে রিসিভ করে না। আমরুদ বেচারা মন মরা হয়ে বসে আছে। তখনই কাঠমিস্ত্রি সোমান নিয়ে আসে ডাবল সাইজের বেড। এই সোমানকে এখন আমরুদ তার কষ্টের কথা কিভাবে বোঝাবে, তাই কোন রকমের বলে খাটটা নিয়ে যেতে। রাজকুমার এসব দেখে কি ভেবে যেন দৌড়ে ঘরে যায়। আম্বি এসে বলে আমরুদের বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। তখনই রাজকুমার লাজুক মুখে ইশারায় আম্বিকে ডেকে বলে খাটটা তার লাগবে। আম্বি মুচকি হাসতে হাসতে পুরো টাকা দিয়েই খাটটা নিয়ে নেয়। আমরুদ রাজকুমারের দিকে আর চোখে তাকাতেই বেচারা বাবা লজ্জায় চোখ সরিয়ে নেয়। দেখেছেন, যা আমরুদের হওয়ার ছিল সব এখন তার বাবার জন্য হয়ে যাচ্ছে। হয়তো একেই বলে ঘরের শত্রু বিভীষণ। মিলি থাকার জন্য দাদা বিমালকে তার সাধের রুম থেকেও ঘাড় ধরে বের করে দেয়। পরের দিন মিলি বিমালকে কলেজে নিয়ে যেতে চাইলে বিমালও মানা করে দেয়। রাজকুমার তেড়ে এসে ঝাড়ি দিয়ে দুজনকে একসাথে পাঠায়। এটা কোনো কথা? মার্সির কল্যাণে রাজকুমার এখন পরিবারের সাথে বসে ড্রিঙ্কসও করতে পারে না। রাজকুমারকে হ্যান্ডসাম নায়ক বানাতে মার্সি তাকে সুন্দর করে শেভ করে দেয়। আমরুদ এসব দেখে ভাবে নিজের রোম্যান্সের বয়সে বাবার রোম্যান্স দেখতে হচ্ছে। হায় রে কপাল। আমরুদ আর স্নেহার তখন বিরহে দিন কাটছে। আমরুদ একের পর এক কল দিতেই থাকে, কিন্তু স্নেহা রিসিভই করে না। বিমাল সব রাগ ভুলে ধীরে ধীরে মিলির সাথে মিলে যায়। আমরুদ আর না পেরে এবার সোফির সাথে দেখা করে। সোফি কথা দেয় সে স্নেহাকে চার্চে নিয়ে যাবে, সেখানেই দুজনকে কথা বলিয়ে দিবে। বিমাল আর মিলি তো এখন রিলসের জন্য একসাথে নাচে। রাজকুমার আড়াল থেকে দেখে বেশ খুশি। রিলস দেখে স্নেহার মন খারাপ হয়ে যায়। যেখানে থাকার কথা ছিল তার, সেখানে এখন মার্সি আর মিলি আনন্দে আছে। সোফি স্নেহাকে চার্চে মায়ের কবরে প্রার্থনা করতে আনলে আমরুদ ফুল নিয়ে এসে স্নেহার মাকে বলে, মা, স্নেহা আমার সাথে কথা বলছে না, আমার কি দোষ বলেন? স্নেহা রেগে বলে, তোমার কোনো দোষ নেই, তোমার পরিবার তো সুখেই আছে, অথচ আমরা আছি কষ্টে। আমরুদ জিজ্ঞেস করে, তাহলে কি আমি এখন ওদের সুখটাই কেড়ে নিব? স্নেহা কিছু বলতে গেলেই আমরুদ বলে, আমি তোমার বাবার সাথে কথা বলবো। স্নেহা জানায় ফুপা চলে যাওয়ার পর থেকে মার্কাস অনেকবার মার্সিকে বিয়ে করতে বলেছিল, কিন্তু আন্টি সবসময় মানা করে দিয়েছে। আর এখন সে এমন একটা কাজ করলো, একবার অন্তত আমাকে বলতে পারতো, আমরা তো মানা করতাম না। আমরুদ বলে, হয়তো সে ভয় পেয়েছিল। স্নেহা স্পষ্ট জানিয়ে দেয় সে মার্সির মতো কিছুই করবে না, তার বাবা যে সিদ্ধান্ত নিবে সেটাই হবে তার জন্য ফাইনাল। রাতে ড্রিঙ্কস করার সময় আম্বি বলে, ভাবিয়ার সাথে এই বাড়িটা আরো সুন্দর হয়ে গেছে, আরো একটা মহিলা আসলে বাড়িটা একদম স্বর্গের মতো হয়ে যাবে। আমরুদ বলে, এদিকে আমার অবস্থা খারাপ, তুমি আবার এসব বলছো? আজকে আমি স্নেহার সাথে দেখা করেছি। আম্বি এসব বাদ দিয়ে লাজুক হাসি দিয়ে বলে, আরে আমি তো আমার কথা বলছিলাম, আমিও বিয়ের কথা ভাবছি। ওই যে আমার এক্স গার্লফ্রেন্ড আছে না আম্বিলি, তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি আজ দেখা করতে গিয়েছিলাম। আমরুদ বেচারা বাঁচছে না নিজের জ্বালায়, আর সবাই এখন বিয়ের চিন্তায় মগ্ন। আমরুদ রেগে বলে, আমার তোমাদের কাউকে লাগবে না, আমি একাই সব সামলে নিব। আম্বি বাবার মতো ধোকা না দিয়ে বলে, আচ্ছা আগে তুই বিয়ে কর, তারপর আমারটা দেখবো। পরের দিন আমরুদ মার্কাসের কাছে সবকিছুর জন্য ক্ষমা চাইলে মার্কাস বলে, বিয়েতে আমার আপত্তি নেই, আমার মেয়ে মুখে না বললেও তার কষ্ট আমি বুঝি, তবে এখন আশীর্বাদ বা এঙ্গেজমেন্টের দরকার নেই, সরাসরি চার্চেই বিয়ে হবে। লোকে কানাঘুষা না করে, তাই স্নেহা একদিনের জন্য তোমার বাসায় যাবে, কিন্তু তারপরেই তোমরা ত্রিভালার ফ্ল্যাটে চলে যাবে। আমরুদ এই শর্ত বাসায় জানালে দাদা বলে, ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা রাজি। আম্বির সন্দেহ নজরে তাকিয়ে জিজ্ঞেস করে, তাহলে দ্বিতীয় শর্তটা কি? আমরুদ বলে, বিয়েতে দুজন যেতে পারবে না। আমরুদ বলে, এটা আবার কেমন কথা? রাজকুমার তোর বাবা, বাবা না থাকলে ছেলের বিয়ে কিভাবে হবে? আমরুদ কাচুমুচু হয়ে বলে, বাবা না, বরং আম্বি যেতে পারবে না, কারণ বলা তো যায় না ভাইয়ের মতো সে আবার কোন মেয়ে নিয়ে কখন পালিয়ে যায়। আর দ্বিতীয় জন হলো মার্সি। রাজকুমার আপত্তি করে বলে, আমার স্ত্রীকে যেখানে যেতে মানা করেছে আমি সেখানে কেন যাব? মার্সি বুঝিয়ে বলে, চিন্তা করো না, তোমরা বিয়ের প্রস্তুতি নাও, ভাইয়া একদিন ঠিকই বুঝে যাবে। কিন্তু আম্বি তো আর বুঝতে পারে না, সে উল্টা ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে, তুই এটা কিভাবে মেনে নিলি? আমি তোকে কোলে পিঠে মানুষ করেছি, তোর বিয়েতে আমিই থাকবো না? আমরুদ নিরুপায় হয়ে বলে, কোনো উপায় ছিল না। আম্বি এবার রাগ করে দেয় হাঁটা। দক্ষিণ পোলের কেবল আবার ওকেও কেটে দিয়েছে, তাই রেগে সেটা ঠিক করতে করতে আম্বি তার কেটে কেটে জিজোর মুখের উপরেই মারে। আম্বিকে এত রাগে দেখে চিন্ন জিজোকে ডেকে জিজ্ঞেস করে, ও এত রেগে আছে কেন? জিজো বলে, হয়তো বাসায় কোনো সমস্যা হয়েছে। চিন্ন আম্বির মাথা ঠান্ডা করতে চা পানের দাওয়াত দিয়ে ঘরে নিয়ে আসে। জিজো আর আম্বু আরামে চা পান করছে। তখনই চিন্ন আচমকা এক বস্তা
কাটা তার নিয়ে আসলে আম্বি হতবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো তো আমাদের, কিন্তু এই কাটা তারগুলো এখানে কেন? চিহ্ন বলে, আসলে মানুষকে ভালোবাসাই উচিত না, যতই ভালোবাসা দেখাও কেউ বুঝেই না। আম্বি বুঝতে না পারলেও জিজো ঠিকই বুঝে যায়, তাই লাজুক হাসি দিয়ে আম্বির কানে কানে বলে, ও তোমাকে প্রপোজ করছে, তোমাকে ভালোবাসে। ব্যাস, আম্বির মনে তো লাড্ডু ফুটে ওঠে। আমতা আমতা করে বলে, তোমার মা, গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছুর দায়িত্ব আমি নিব। দুজনে লজ্জায় মাথা নিচু করলেই জিজু হাত জোর করে বলে, এরপর থেকে ভাইয়ের সাথে কথা বলতে হলে এই নাম্বারে কল দিয়েন, দয়া করে আর তার কাটবেন না। ওই পোলের উপরে উঠতে উঠতে আমার তো কোমর ব্যথা হয়ে গেছে। আম্বি খুশিতে সানগ্লাস পরে 35 পাটি দাঁত বের করে হাসতে হাসতে বাড়িতে ডাবল সাইজের বেড নিয়ে চলে আসে। আমরুদ তো মহা খুশি যে চাচা সব রাগ ভুলে তার জন্য খাট নিয়ে এসেছে, কিন্তু আম্বি বলে খাটটা তার রুমে রাখতে। সবাই যেন এবার আকাশ থেকে পড়ে। আম্বি বেশ ভাব নিয়ে রাজকুমারকে বলে, যেদিন তুমি তোমার ছেলের বিয়েতে দাওয়াত না দেওয়ার কথা বলেছিলে সেদিনই আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সবাই খুশি হলেও আমরুদের মুখ ফ্যাকাশে। আদেও কি তার বিয়ে হবে? এত বছর সবাই কুমার ছিল, এখন আমরুদকে বিয়ে করতে দেখে সবার এখনই বিয়ে করতে ইচ্ছা হচ্ছে। তুরু মামা জানায়, বিয়ের খুশিতে বিয়ের রাতে ট্র্যাডিশনাল নাচের প্রোগ্রাম হবে। ফাইনালি আজ স্নেহা আর আমরুদের বিয়ে হয়, আর অপরদিকে আম্বি এবং চিন্নুর বিয়ে হয়। বাসায় এসে দেখে আম্বিও তার বউ নিয়ে হাজির। মার্কাস বেশ অখুশি হলেও মেয়ের সুখের কথা ভেবে চুপ করে থাকে। দুই নতুন বউকে মার্সি গৃহপ্রবেশ করায়। বাসায় খুশির হিড়িক পড়ে যায়। নতুন বউদের মিষ্টি খাইয়ে আপ্যায়ন করা হয়। এরপরেই শুরু হয় নাচ। আম্বি তো খুশিতে মার্কাসকে দেখিয়ে দেখিয়ে নাচতে থাকে। সোফি আর মিলি আমরুদকে জোর করে নিয়ে আসলে আমরুদ চাচাকে দেখিয়ে নাচা শুরু করে দেয়। পুরো পরিবার খুশিতে সব ভুলে নাচে গানে মত্ত। মার্কাস দূরে দাঁড়িয়ে এসব দেখে বেশ মনক্ষুণ্ণ হয়ে চলে যায়। বাবার মন মরা দেখে স্নেহারও মন খারাপ হয়ে যায়। আদেও বিয়ে হবে কি হবে না সেই সন্দেহে আমরুদ এবার আর সোমানকে কোনো বেডের অর্ডার দেয়নি। তাই বেচারা দুইটা সিঙ্গেল বেড কোনো রকমে এক করে সোমানকে কল দিয়ে বলে তার জন্য ডাবল সাইজের বেড বানাতে। এবার তো বিয়ে হয়ে গেছে, আর কোনো ঝামেলাই হবে না। স্নেহা তখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলে আমরুদ কল কেটে স্নেহার কাছে যেতেই স্নেহা প্রচন্ড রেগে বলে, এ বাসায় যতদিন থাকবো তুমি আমার কাছে আসবে না। বাবার শর্ত মেনে এই বিয়ে হয়েছে, তাই দূরে থাকবে। আমরুদ বলে, মাত্রই তো বিয়ে হলো, এখনই আমি কিভাবে ফ্ল্যাটে শিফট হব? সবাইকে বোঝাতে একটু সময় তো লাগবে। স্নেহা রেগে বলে, তাহলে আমার কাছে আসতেও সময় লাগবে। বলেই বাড়ির সাথে ধরিয়ে আমরুদকে সোজা রুম থেকে বের করে দেয়। আমরুদ বেচারা বেডের অর্ডার ক্যান্সেল করার জন্য সোমানকে কল দিতেই তার স্ত্রী জানায়, সোমান অর্ডার পেয়েই চন্দনের কাট আনতে নীলাম্বুর চলে গেছে। তোমার মনে হয় না এই জীবনে আমরুদকে তার ডাবল সাইজের বেড আর দিতে পারবে? বেড অর্ডার দিলেই নতুন কোনো ঝামেলা শুরু হয়ে যায়। এদিকে আম্বিকে চিন্নু জিজ্ঞেস করে, কয়দিন পর মায়ের কাছে যাব? সে তো বাসায় একা। আম্বি আপাতত ভুজুং ভাজুং বুঝিয়ে চিন্নুকে শান্ত করে। আমরুদ ড্রয়িং রুমে এসে লাইট জ্বালালেই বেচারা বিমালের ঘুমটাই নষ্ট হয়ে যায়। ভাইয়ের হাতে বালিশ দেখে বেচারা রেগে বলে, এই বাসায় নারীরা এসে পুরুষদের ঘুমানোর জায়গা ডাকাতি করে নিয়ে গেছে, যত সব। সকালে স্নেহাকে দেখে রাজকুমার জিজ্ঞেস করে, আমরুদ কোথায়? স্নেহা রেগে বলে, জানি না, রাতে আমার সাথে ছিল না। রাজকুমার হতবাক হয়ে জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়েছে? তখনই মার্সি আসতেই স্নেহা মার্সিকে দেখে বলে, সমস্যাটা কি আপনারা ভালো করেই জানেন। এক সপ্তাহ পর আমরা এখান থেকে চলে যাব। আপনারা যা চান তা তো পেয়ে গেছেন, আমাকে আমার মতো থাকতে দিন। আমরুদ স্নেহার আর্ট শপে এসে বলে, আমরুদ স্নেহার পটারি শপে এসে বলে, আমার অনেক স্ট্রেস, একটা সেশনের দরকার। স্নেহা রেগে আরেক স্টাফকে বলে আমরুদকে কাজ দেখাতে। আমরুদ স্নেহার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু জেদি স্নেহা কোনো কথাই শুনতে চায় না। কষ্টে আমরুদ একাই বারে বসে ড্রিঙ্কস করতে থাকে। আম্বি হঠাৎ পাশে এসে বসে জিজ্ঞেস করে, এ বাসার কারোর কি এখানে আসার কথা? আমরুদ জিজ্ঞেস করে, ওটা কেমন বাসা? আগে বিয়ে হচ্ছিল না, আর এখন বিয়ে হয়ে ঝামেলার শেষ নেই। আম্বি জানায় সেও তো সমস্যায় আছে। চিনু চায় আম্বি যেন তার বাসায় গিয়ে থাকে। আমাদের বাসার ছেলেরা কি এত অকর্মণ্য যে ঘর জামাই হয়ে থাকবে? কিন্তু আম্বু বলে, না, স্নেহা তার জায়গায় ঠিকই আছে, কিছুদিন তার রাজত্ব চলুক। ঘরের স্ত্রীর সামনে পুরুষদের চলে না, এটা বুঝে চাচা আর ভাতিজা মনের কষ্টে ড্রিঙ্কস করতেই থাকে। স্নেহা একা পুকুর পাড়ে বসে আছে দেখে মিলি এসে বলে, তুমি কতদিন আমার সাথে কথা বলো না জানো? জীবনে যাই হোক না কেন, মামা আর তোমার জায়গা কেউ নিতে পারবে না, আমি সবাইকে চাই। স্নেহা বিরক্ত হয়ে উঠে গেলে মার্সি এসে বলে, তুমি বললে আমি পায়ে পড়ে ক্ষমা চাইবো। মিলি হওয়ার পর থেকে আমি কখনো কোনো অভিযোগ করিনি, কিন্তু রাজকুমারকে দেখার পর নিজের ভালোবাসাকে আর ভুলতে পারিনি। ওকে আরো একবার আমি হারাতে চাইনি, তাই ঠিক ভুল চিন্তা না করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। স্নেহা অভিমান করে বলে, মা মারা যাওয়ার পর বাবাকে কখনো আমি কান্না করতে দেখিনি, কিন্তু যেদিন তুমি চলে যাও বাবা বাচ্চাদের মতো অনেক কান্না করেছিল। এরপরও কি আমার রাগ করার অধিকার নেই? মার্সি স্নেহাকে বুকে জড়িয়ে নেয়। সব রাগ
অভিমান ভুলে তিনজন আবারও এক হয়ে যায়। আমরুদ খুশি মনে মন্দির থেকে বের হয়ে জিজোকে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি শিফট হয়ে যাব, তবে স্নেহাকে এখন বলবো না, আমি আর তুই গিয়ে আগে ওই ফ্ল্যাটটা দেখে আসি। তখনই মার্কাস কল দিয়ে আমরুদকে ঝাড়ি দিয়ে বলে, অনেক হয়েছে, সব ভুলে স্নেহার বিয়ে দিয়েছিল, কিন্তু স্থানীয়রা ওই বাড়ির অভিশাপ নিয়ে যা বলেছে, তারপর আমার মেয়েকে ওখানে আর এক মুহূর্ত রাখবো না, এখনই শিফট হও, নয়তো আমি আমার মেয়েকে নিয়ে আসবো। এমন কথা শুনে আমরুদের হঠাৎই মাথা গরম হয়ে যায়। সব ভুলে গলা উঁচু করে বলে, আপনার মেয়েকে আমার দরকার নেই। কল কেটে বাসায় এসেই স্নেহাকে বলে, তোমার বাবা নিজেকে কি মনে করে, অনেক সহ্য করেছি, আর না, এটা আমার বাসা, আমি যা বলবো তাই হবে। তোমার বাবা কেন আমাদের মাঝে নাক গলাবে? চিহ্ন আমরুদকে চুপ করতে বলে স্নেহা রেগে বলে, ওকে বলতে দিন, এতদিনও ভালো হওয়ার নাটক করেছিল, আজ ওর মনের সব সত্য কথা বের হচ্ছে। রাজকুমার এসেও আমরুদকে চুপ করতে বলে, কিন্তু আমরুদ বলে, জানো ওর বাবা বলেছে আমাদের বাসা নাকি অভিশপ্ত। স্নেহা বলে, হ্যাঁ, তবে সেটা এই বংশের পুরুষদের জন্য অভিশপ্ত। সারা জীবন এই এক কথা শুনে আমরুদ এতটাই বিরক্ত যে রেগে স্নেহাকে কষে একটা চড় মারে। এবার আর স্নেহা একটা কথাও বলে না। আমরুদ প্রচন্ড রেগে গাছের নিচে বসতেই বিমল আর জিজো বলে, সব তো ঠিক হয়ে গিয়েছিল, তুমি এমন কেন করলে? আমরুদ বলে, জানি না, আজ কেন যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। জিজো বলে, মানুষ তাহলে ঠিকই বলে, এই বাসায় হয়তো কোনো সমস্যা আছে। বিমল বুঝিয়ে শুনিয়ে আমরুদকে বাসায় নিয়ে আসে। বাসায় আসতেই মিলি জানায় স্নেহা বাসা ছেড়ে চলে গেছে। রাজকুমার রেগে ছেলেকে বলে, এত কিছুর পরও তুই আশা করিস কিভাবে যে ও এখানে থাকবে? আমরুদ বাবার উপর রেগে বলে, সবকিছু তোমার জন্য হয়েছে। মার্সি ক্ষমা চাইলে আমরুদ মার্সির সামনে হাত জোর করে বলে, আপনাদের ভালোবাসার জন্য আমি অনেক সহ্য করেছি, যখনই আমি কিছু ঠিক করতে চাই সব উল্টা হয়ে যায়, আমাকে মাফ করেন বলেই দেয় হাঁটা। আমি তাকে আটকাতে বললে রাজকুমার বলে, ও ঠিকই বলেছে, এসব আমার জন্যই হয়েছে। খুশির মুহূর্ত আসতে না আসতেই এবারই সবকিছু আবার যেন শোকে পরিণত হয়ে যায়। মার্কাস অসুস্থ হলে আমরুদের শ্বশুরকে দেখতে যাওয়ার সাহস হয় না, কিন্তু সোফির হবু শ্বশুর বাড়ির লোকজন ঠিকই যায়। টম চিন্তা করে, আবার যদি তার ভাইয়ের সাথে স্নেহার বিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়। আমরুদ স্নেহাকে কল দিয়ে দিতে ক্লান্ত, তবুও স্নেহা কল রিসিভ করে না। চিহ্ন বারবার মায়ের কাছে যাওয়ার কথা তুললে আম্মি বাহানা দিয়ে এড়িয়ে যায়। সেও চিন্তায় পড়ে যায়, সে যে চিহ্নকে এখন কিভাবে বোঝাবে। রাজকুমার আর মার্সির মধ্যেও বেশ মনোমালিন্য শুরু হয়। হঠাৎ যেন এই বাড়ির উপরে কারোর কালো নজর পড়ে গেছে। একদিন রাতে চিন্তায় রাজকুমার স্মোক করতে করতে বাসার পেছনে এসে দেখে আমরুদ বসা। রাজকুমার জানায়, পার্সিয়ার ক্যাম্পে থাকাকালীন একদিন সেখানে মিসাইল এসে পড়ে, সবাই মারা যায়, কিন্তু ভাগ্যক্রমে রাজকুমার সহ আরো 2 জন বেঁচে যায়। সেখান থেকে পালিয়ে পরিত্যক্ত এক বিল্ডিং এ তারা 3 থেকে 4 দিনের জন্য আশ্রয় নেয়। সেখানে না ছিল খাবার, না ইলেকট্রিসিটি আর পানি। এক পাকিস্তানি লোক ছিল, তার কাছ থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে স্মোক করলে তখনই তার পানির পিপাসা লাগতো না। সেদিন থেকে সে স্মোক করা শুরু করে। যুদ্ধ শেষে সবাই বাড়ি ফিরে আসে, কিন্তু রাজকুমার অনেক কষ্ট করে সেখানে থেকে কঠোর পরিশ্রম করে। অনেক টাকা উপার্জন করতে চেয়েছিল, কারণ আনু আন্নাকুণ্ডে কোরিয়ানের মেয়েকে সে বিয়ে করতে চেয়েছিল। বাবা বলে, এখন আমার কাছে সব আছে, কিন্তু আমার পরিবার দূরে চলে গেছে। মার্সি অনেক সহজ সরল, আমার থেকেও হয়তো সে বেশি কষ্ট সহ্য করেছে। তুই কি ওকে মাফ করতে পারবি না? চল আমরা একসাথে গিয়ে স্নেহাকে নিয়ে আসবো। মানুষ আমাদের পরিবারকে অভিশপ্ত বলে, সেটাকে সত্য হতে দিস না। আমরুদ তার বাবার প্রতি সব রাগ ভুলে যায়। সোফি আমরুদের রেস্টুরেন্টে এসে জানায় সামনের সপ্তাহেই টমের সাথে তার বিয়ে হবে। আমরুদ জিজ্ঞেস করে, বিয়ে তো 1 থেকে 2 বছর পর হওয়ার কথা, তাহলে তো তাড়াতাড়ি কেন? সোফি বলে, আন্টি চলে গেছে, দিদি বিয়ের পরেই ফিরে এসেছে, সমাজের লোকের কথায় বাবাকে লজ্জিত হতে হচ্ছে, তাই আমার ব্যাপারে আর কোনো রিস্ক নিতে চাচ্ছে না। কিন্তু সমস্যা হচ্ছে আমি অন্য কাউকে পছন্দ করি। আমরুদ কোনো রিয়াকশন দিতেই যাবে, তার আগেই রাজকুমার কল দিয়ে জানায় মার্সি হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে যাচ্ছি, তাড়াতাড়ি আয়। হাসপাতালে ডক্টর জানায় মার্সি 2 মাসের প্রেগন্যান্ট। আমরুদ এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? আম্বি ইশারায় দেখায় বাচ্চা আসবে। সবাই হাসে, কিন্তু রাজকুমার লজ্জায় মাথা নত করে নেয়। আমরুদ রেগে বাবার দিকে তাকায়। পোতা নিয়ে খেলার বয়সে সে নিজেই বাবা হচ্ছে, কিন্তু বাবার লাজুক চেহারা দেখে আমরুদ মুচকি হাসে। কিছুক্ষণ পর রাজকুমার মিষ্টি নিয়ে আসতে দেখে রুম থেকে মার্কাস বের হচ্ছে। রাজকুমার মিষ্টি দিলে মার্কাস খুশি মনে সেটা নিয়ে নেয়। এই বয়সে মামা হতে পেরে মার্কাসও বেশ খুশি। সব রাগ ভুলে মার্কাস জানায় সোফির বিয়ের জন্য মার্সিকে বাসায় নিয়ে যাবে। আমরুদ মার্কাসের সামনে দাঁড়াতেই মার্কাস বলে, আগে সোফির বিয়ে হয়ে যাক, তারপর তোমাদের সমস্যা মেটাবো। সোফির বিয়ে ধুমধাম করে করব, সবাইকে এবার দেখিয়ে দিব। তখনই হঠাৎ আমরুদের মনে পড়ে সোফির কথা, সে তো অন্য কাউকে পছন্দ করে। আমরুদ সোফিকে সাইডে এনে বুঝিয়ে বলে, এখন আর কোনো ঝামেলা করো না। সোফি বলে, কেন? আন্টি দিদি সবাই তাদের পছন্দে বিয়ে করেছে, কেউ আমার কাছে একবারও
জিজ্ঞেস করেনি যে আমি কি চাই, আমার সাথে এত অবিচার কেন। আমি টমকে পছন্দ করি না, আমি বাবাকে বললে সে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে, তাই যা করার তুমিই করবে। বেচারা আমরুতের জীবনে একটু শান্তিও নেই। একটা ঝামেলা যেতেই আরেকটা চলে আসে। আমরুত এবার বিয়ে ভাঙতে চাচার সাথে প্ল্যান বানাতে আসে। এক সপ্তাহ পরেই টম বিদেশ যাবে, ততদিন বিয়েটা যেভাবেই হোক আটকাতে হবে। আম্বি বলে একবার মার কাছে দিকটা ভাবো, সে ছেলেপক্ষকে কথা দিয়েছিল, সেই বিয়ে ভেঙে স্নেহার সাথে তোর বিয়ে দিতে রাজি হয়। তখনই তোর বাবা তার বোনকে পালিয়ে বিয়ে করে। তারপরও তোর সাথে মেয়ের বিয়ে দিলে তুই তার মেয়ের গায়ে হাত তুললি। এত কিছুর পরও সে আবারও সব মেনে নিতে রাজি হয়েছে। এখন তুই ছোট বোনের বিয়েও ভাঙতে চাস? বেটা জানটাই নিয়ে নেবে নাকি? তা ছেলেটাকে জানেন? টমের বড় ভাই জোয়েল। আমরুত জানায় সে জোয়েলের সাথে কথা বলেছে। জোয়েল বলেছে সে টমকে এমন আঘাত দিতে পারবে না, কারণ টম তার বিপদে অনেক সাহায্য করেছে। তাই জোয়েল টমকে ধোকা দিয়ে সোফিকে পেতে পারে না। সোফি জিজ্ঞেস করে তাহলে আমাদের ভালোবাসার কি হবে? জোয়েল বলে টম তোমাকে অনেক সুখে রাখবে, বিয়ে করে তোমরা ইউএস চলে গেলে আমাদের আর কখনো দেখা হবে না। এসব শোনার পর আমরুত জিজ্ঞেস করে সাহস না থাকলে ভালো কেন বাসলে? জোয়েল আর কিছু না বলেই চলে যায়। সোফি তখন কান্না করে বলে ওকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি, ওর ভাইয়ের স্ত্রী আমি কোনোদিনও হতে পারবো না, এই বিয়ে হলে আমি মারা যাব। জিজো আর আম্বি বুঝিয়ে বলে এই বিয়ে আটকানো সম্ভব না। তখনই মার্কাস কল দিয়ে আমরুতকে বিয়ের খাবার টেস্টিং এর জন্য পাঠায়। রেস্টুরেন্টে এসে টেস্ট করার সময় আমরুত স্নেহাকে সোফির বিষয়ে জানানোর চেষ্টা করে, কিন্তু স্নেহা কিছু না শুনে বলে সোফির বিয়ে হয়ে যাওয়ার পর যা ইচ্ছে বলবে, এখন আমি কিছুই শুনবো না, এখন আমি সোফির মায়ের মতো, তাই আমি এই বিয়েতে কোনো ঝামেলা চাই না বলেই দেয় হাঁটা। হলুদের দিন বাসায় প্রবেশের আগে জিজো বলে মার্কাসে 2 বার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আর একবার যদি দিয়ে দিস তাহলে বিয়ে আপনা আপনি থেমে যাবে। আমরুত রেগে বলে চুপচাপ ভেতরে চলো তো, তোমার সব ফালতু বুদ্ধি আমাকে বলবে না। ভেতরে এসে দেখে রাজকুমার বেলুন হাতে বাচ্চাদের মতো উৎফুল্ল মনে এদিক সেদিক পায়চারি করছে। এবারে জামাই বলে কথা। আমরুত হতবাক হয়ে ভাবে তার বাবা আবার এমন হলো কবে থেকে। মার্কাস আমরুতকে ডেকে বলে তুমি বাড়ির বড় জামাই, সব কাজ তোমাকেই দেখতে হবে, তুমি কাজ করে খুশি তো? আমরুত বলে না। মার্কাস খুশি করার জন্য বলে ঠিক আছে, কাল সন্ধ্যায় তোমার ক্যাফের স্পেশাল ডিশ এখানে থাকবে। আমরুত সোফির কথা বলতেই যাবে, তখনই আত্মীয় স্বজনরা এসে ছবি তোলা শুরু করে দেয়। ওহ কি যে জ্বালা। হলুদের প্রোগ্রাম শুরু হয়ে যায়। আমরুত সোফিকে আশ্বস্ত করে বলে সে এই বিয়ে আটকাবে, কিন্তু কিভাবে তা জানে না। আমরুত, জিজো আর আম্বি বাসার পেছনের সাইডে গিয়ে চিন্তা করতে থাকে কিভাবে বিয়ে আটকাবে। আম্বি বলে আমাদের বাসায় একজন আছে যে বিয়ে আটকানোতে এক্সপার্ট, সেটা হলো বাসা ছোট মরিচ বিমাল। বিমালকে পার্টনারশিপের অফার দিলে বিমাল তো হ্যাবে খুশি হয়ে যায়। চিন্তা করতে করতেই হঠাৎ 32 পাটি বের করে হাসতে হাসতে এক ব্যানারের নিচ থেকে হুয়া সীমা নামের এক অ্যালকোহল বের করে বলে এটার এক ফোঁটাই যে কাউকে অজ্ঞান করতে যথেষ্ট। আম্বি অবাক হয়ে জিজ্ঞেস করে এই জিনিস তোর কাছে কেন? বিমাল কাচুমুচু হয়ে বলে ভাইয়ার বিয়ে ভাঙার জন্য সুরি মামা এটা আমাকে দিয়েছিল। আমরুতের প্রচুর রাগ হলেও সব ভুলে এখন সে মিশনে ফোকাস করে। সঙ্গীতের অনুষ্ঠানে বরপক্ষ আসতেই নাচ গান শুরু হয়ে যায়। আমরুতের টিম তখন টমকে অজ্ঞান করার সুযোগ খুঁজতে থাকে। আমরুত টমকে কয়েকবার ইশারা দিয়ে নিচে আসতে বলে, বারবারই কেউ না কেউ চলে আসে। কিছুক্ষণ পর আমরুত সুযোগ পেয়ে টমকে সাইডে নিয়ে গিয়ে জানায় সোফি অন্য কাউকে পছন্দ করে, তাই এই বিয়ে নিজ থেকে ভেঙে দিলেই ভালো হবে। টম রেগে বলে তোমার সমস্যা কি, সবসময় বিয়ে কেন ভাঙো? বলেই চলে যেতে গেলে আমরুত বলে সোফি জোয়েলকে ভালোবাসে। টম রেগে চ্যালেঞ্জ করে বলে এই কথা জোয়েল নিজে এসে বলে সে বিয়ে ভেঙে দেবে, না হলে কালই বিয়ে হবে। দুজন আবারও ফিরে গেলে স্নেহা আমরুতকে নিয়ে নাচা শুরু করে দেয়। আমরুত ইশারায় তার টিমকে বাইরে বের হতে বলে, কিন্তু সবাই ভাবে এটা হয়তো নতুন কোনো নাচের স্টেপ, দেখেছেন এরা কি বলদ। কিছুক্ষণ পর সাইডে গিয়ে আমরুত জানায় সত্য জানার পরও টম বিয়ে ভাঙবে না, তাই আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। আমি সিটি হাসপাতালের ক্যাবিন 2 দিনের জন্য বুক করে নিয়েছি। বিমাল দৌড়ে গিয়ে জুসে অ্যালকোহল মিশিয়ে দেয়। রাজু এসে জিজ্ঞেস করে এসব কি করছো? বিমাল বলে ভাই সারা রাত জাগবে, তাই একটু এনার্জির দরকার, বুঝতেই পারছো। বিমাল জিজোকে ট্রে ধরিয়ে দেখিয়ে দেয় কোন গ্লাসে সেটা মিশানো আছে। জিজো সেভাবেই টম আর সোফির সামনে রাখলে ফটোগ্রাফার আবার অ্যাস্থেটিক ফটোর জন্য বলে একে অপরকে খাইয়ে দাও। তখনই দুজন হাত ক্রস করে নেয়, ব্যাস গেল তো প্ল্যান ভেস্তে। টম কিছু বলার জন্য গান বন্ধ করে মাইক হাতে নিয়ে বলে সোফি অন্য কাউকে পছন্দ করে, এমনটা আমাকে আমরুত বলেছে, তাই ভাবলাম বিয়ের আগে সব ক্লিয়ার করে নিই। তা সেই ছেলে কে, এটা আমরুত বলবে নাকি সোফি? তখনই সোফি অ্যালকোহলের জন্য অজ্ঞান হয়ে পড়ে যায়। আম্বি পরিস্থিতি সামলাতে বলে উল্টাপাল্টা কিছু খেয়েছে, এজন্যই হয়তো এমন হয়েছে। টম অবশ্য তার কথায় নড়চড় করে না। আমরুতকে বলে তাহলে উত্তরটা তুমিই বলে দাও। স্নেহা রেগে আমরুতের দিকে তেড়ে যায়। মার্কাস
রেগে জিজ্ঞেস করে, তোমার বোনে আমার পরিবার নিয়ে এত ঘৃণা কেন? কেন এমন গল্প বানাচ্ছ? রাজকুমার এসে জিজ্ঞেস করে, তুই কি সত্যি এই কথা বলেছিস? আমরুদ হ্যাঁ বললেই রাজকুমার সবার মধ্যেই ছেলেকে কষে একটা চড় মারে। পরিবারের মান সম্মান নষ্ট করার জন্য রাজকুমার আমরুদকে মারতে গেলে জোয়েল এসে বলে, ওকে মারবেন না, ও যা করছে আমার আর সোফির জন্য করছে। আমি আর সোফি একে অপরকে ভালোবাসি। টম বলে, আমি আসলে তোর সাহস দেখতে চেয়েছিলাম, তাই এভাবে তোকে সবার সামনে বলতে বাধ্য করেছি। আমরুদ যখন বলেছিল আমার সন্দেহ হয়েছিল, কিন্তু তোর মলিন চেহারা দেখে আমি সব বুঝে যাই। সরি আমরুদ, আমি আমার ভাইয়ের পছন্দের মাঝে আসবো না। স্নেহা তার ভুল বুঝতে পারলে আমরুদ বলে, সবাই কানাঘুষা করে, অঞ্জলি মোটেলের লোকজন এই বিয়েতে আছে মানে কোনো না কোনো গ্যাঞ্জাম করবে। সোফিকে আমি নিজের বোনের মতোই দেখি। ও যখন বলল বিয়ে হলে সে মারা যাবে, ওর জন্য আমি কিছু না করে কিভাবে থাকতে পারতাম? আমি এমনই। আমার বাবা, চাচা, দাদা আমাকে এভাবেই বড় করেছে। কাউকে কষ্ট দেওয়ার জন্য এমনটা করিনি, সোফির খুশির জন্য করেছি বলেই দেয় হাঁটা। কিন্তু হঠাৎ থেমে মাথা ঘুরিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কি ভাবছেন এর আবার কি হলো? আসলে বিমাল গ্লুকোজের কথা বলাতে রাজুও তার ভাইকে শক্তি যোগাতে সেই বদলের পুরোটা ঢেলে আমরুদকে দিয়েছিল, কারণ বিয়ের সব দেখাশোনা তো তাকেই করতে হচ্ছে। একেই বলে পরের জন্য কবর খুললে নিজেকেই পড়তে হয়। আর ওই যে হাসপাতালে ভাড়া করে রাখা বেডে এখন তাকেই থাকতে হচ্ছে। হাসপাতালে আমরুদের জ্ঞান ফেলে দেখে স্নেহা দাঁড়ানো। কোন রকমে জিজ্ঞেস করে, সোফির কি বিয়ে হয়ে গেছে? স্নেহা হেসে বলে, সেটা তো হয়েই গেছে, তবে একটা থাপ্পড়ের হিসাব এখনো বাকি আছে। আমরুদ চিন্তা করে, হাসপাতালের বেডে শুয়ে কি তাকে এখন চর খেতে হবে? যাই হোক, স্ত্রীকে খুশি করতে আমরুদ সুন্দর করে গালটা পেতে দেয়। স্নেহা বলে, বাদ দাও, কাল অনেক বেশি খেয়ে ফেলেছো, আমার হিসাব পরে করব বলেই শক্ত করে জড়িয়ে ধরে। এত বছর পর সবার বলা অভিশপ্ত অঞ্জলি মোটিল অনাবিল আনন্দে ভরে উঠেছে। সবাই সবার স্ত্রীর সাথে দাঁড়িয়ে হাসি খুশি ফ্যামিলি ফটো তোলে। অভিশাপ এখন কেটে গেছে। তখনই সোমান আসে আমরুতের সেই খাট নিয়ে। নীলাম্বর থেকে টপ লেভেলের কাঠ দিয়ে সুন্দর ডিজাইনের এক খাট বানিয়েছে, যা আগে কেউ দেখেনি। সবাই সেটা নিয়ে হাসাহাসি করছিল। তখনই রাজকুমার আম্বুকে বলে, তোর না এখন শ্বশুর বাড়ি থাকার কথা, এখনই চলে যা। একবার যখন কথা দিয়েছিস তখন থাকতে তো হবেই। তাছাড়া এখানে অনেক মানুষ হয়ে গেছে, তোকে আর দরকার নেই। এটা কোনো কথা? আম্মি বাবাকে জিজ্ঞেস করে, আমাদের কি এমন, এই বাড়ির ছেলেদের কি এমন শ্বশুর বাড়িতে থাকাটা শোভা দেয়? বাবাও আম্বিকে চলে যেতে বলে। না, এই বাড়িতে বেচারার কোনো সম্মানই নেই। আমরুদ বুঝিয়ে বলে, স্ত্রীকে খুশি রাখাই তো জীবনের মূল মন্ত্র হওয়া উচিত। তুমি কোন বাসায় থাকো সেটা কখনোই কোনো ম্যাটার করে না। স্ত্রী খুশি তো জগতের সবকিছু খুশি। এভাবেই হাসি খুশি ভাবে কাটতে থাকে এই অঞ্জলি মুটিল পরিবারে বাকিটা জীবন। সবাই খুশি হলেও খুশি না শুধু একজন, সে হলো সেই ছোট মরিচ বিমাল। আসলে আমার তো মনে হয় এর মধ্যে কচুরাজের আত্মা আছে, তাই সে সবাইকে বাদ দিয়ে কচুরাজের আশীর্বাদ নেয়। হয়তো বিমালও কচুরাজের মতোই বাকি জীবন ব্রহ্মচারী হয়েই পার করে দিবে। কচুরাজ অবশ্য খুশি যে কেউ তো তার মান রাখলো না, এই লোক মরেও শুধরাবে না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।